আমার বাসা হলো যে এখানে সেনাবাহিনী এনে মেজরের বাসা, আমি ভাড়া থাকি। তো এখান থেকে ওই যে চিলি করতেছে, আমি আবার আমার বাচ্চারা নিয়ে আমি উপজেলায় যাব স্কুলের উপভূতি টাকা তোলার জন্য। যে বুর্গা পড়ছি যামু, এর মধ্যে ওই শাকামালের হাসপাতালের লোকজন দৌড়াইতেছে। বললাম কি হয়েছে? কয়নে বলে মানুষ মেরে ফেলাইতেছে। কই নু ওকে সাথে সাথে আমি দৌড়াইছি। আয় দেখি যে এখানে যে লুঙ্গি একটু লুঙ্গির পাইপ দেখা গেল, পাউডার এমনি করে আছে, তার কোনো চেহারা মেয়েরা কিছু দেখা গেল না। পরে কিছুক্ষণ পরে ওনার মেয়েরা আসলো, মেয়েরা এসে এখানে দেখে আল্লাহ গো এটাই আমার বাবা, এটাই আমার বাবা। তখন আমরা বললাম আপনার বাবা কেমনে বুঝলেন? আমার বাবা আমি চিনবো না, আমার বাবার লুঙ্গি দেখে আমরা বুঝতে পারছি, এগুলা বললো। পরে এখানে একটা মানি ব্যাগ পরেছিল আর জুতা দুইটা ওই যে ওইখানে পরা ছিল। সম্মানিত দর্শক, যে ভিডিও ক্লিপটি দেখলেন সেটা হচ্ছে গত 22 এপ্রিল ইসলামপুর রেজিস্ট্রি অফিসের সামনে ব্রিজের নিচে একটা অজ্ঞাত পরিচয় লাশ পাওয়া যায়। পরবর্তীতে তার পরিচয় জানা যায় তিনি হচ্ছেন সমেজউদ্দিন, তার বাড়ি হচ্ছে বড়দেবী পাড় পাথরশী ইউনিয়নের মধ্যে। তো আজকে তার এই বক্তব্যের উপর ভিত্তি করেই আজকে তার মেয়ে জামাতে আসছে আমার কাছে কিছু কথা বলার জন্য। চলুন আমরা তার কথা শুনি। আমি আসছি স্যার আপনার কাছে, আপনার মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমার এই শ্বশুরের মৃত্যুর কথাটা জানানোর জন্য। তো কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সোহেল রানা। সোহেল রানা। তাহলে ওই যে কয়েকদিন আগে যে মৃত ব্যক্তি সমেজউদ্দিন দিল্লির পাড়ের, উনি কি হয় আপনার? আমার শ্বশুর হয়। শ্বশুর হয়। তো এই বিষয়ে আপনি মানে আপনার কি বক্তব্য ছিল একটু বলেন। আমি আমার বড় আপু অসুস্থের জন্য আমি ঢাকায় ছিলাম। আমার ওয়াইফ 22 তারিখ সকাল ভোর 7:30টার দিকে আমাকে বলে যে আমি বাবাকে বাড়িতে আসেনি, বাবাকে খুঁজে পাচ্ছি না, আর বাবাকে খোঁজার জন্য আমি ইসলামপুর যাচ্ছি। আমি বললাম তোমরা ঠিক আছে, তোমরা যাও, দেখো কি হয়, পরবর্তীতে আমাকে জানাবে। আমি পরবর্তীতে তাদের মাধ্যমে জানতে পারি আমার ওয়াইফ ইসলামপুর গিয়ে যখন পৌঁছে তখন ওই হসপিটালের ওই রুটে কোনো দোকান খোলা ছিল না। সকাল ছিল, হ্যাঁ সকাল ছিল, ভোরে তখন খোলা ছিল না। সে এদিক ওদিক ছুটাছুটি করে খোঁজাখুঁজি করে এবং কি হসপিটালের যে খোঁজ নেয় যে সে হসপিটালে আছে কিনা। আচ্ছা, ওখানে শুনতে পারে যে ওখানে কেউ ভর্তি হয় নাই রাত্রে। এই অবস্থায় সে অনেক খোঁজাখুঁজি করার পর প্রায় 8:30টার পরে 9টার কাছাকাছি সময়, 9টার পরপরই হবে এরকম সময়, আমার ওয়াইফ একটা দোকানে যে জিজ্ঞেস করে যে আমার বাবাকে দেখেছেন? তখন বলছে তো আপনার বাবা কি মুরব্বি? হ্যাঁ মুরব্বি, তাকে দেখেছিলাম। সে বলেছে যে এখানে থেরাপি দিতে আসছে রাতে, মানে গত রাতের কথা বলছে। গত রাতের কথা বলছে, থেরাপি দিতে আসছে। বলছে যে আমার বাবাকে কি এরপরে দেখেছেন? না, এরপরে আমি আর দেখি নাই। মানে তারা রাতেই দেখছে, রাতেই শুধু দেখছে, একবার শুধু। পরে আমার ওই মুহূর্তেই চিল্লাচিল্লি শুনে এই কালভার্টের এইদিকে যে এখানে একটা লাশ পাওয়া গেছে। আমার স্ত্রীর সাথে আমার শালি ছিল, তারা দুজনে দৌড়া গিয়ে সেখানে উপস্থিত হয়ে দেখে যে একটা পা ভেসে আছে, সাথে লুঙ্গির পা দেখা যাচ্ছে। আর যে লুঙ্গিটা দেখেই তারা শনাক্ত করছে যে আমাদের বাবা। রাইট। তখন তারা চিল্লাচিল্লি করতেছে এবং কি অনেক করুণভাবে সেখান থেকে যেভাবে লাশটা উঠানো হয়, আমি তো সেখানে উপস্থিত ছিলাম না। তারা তাদের সন্তান হিসেবে তারা নিজেদের কিভাবে কন্ট্রোল করেছে তারা আল্লাহ মাহমুদ ছাড়া কেউ জানে না। এবং কি উঠানোর ওই ভিডিওটা তারা সঙ্গে সঙ্গে আমাদের কাছে পাঠায় দেয়। আমি তখন শুনে অবাক হয়ে তখনই রওনা দিই, আর আমি রাস্তার ভিতরেই এই সব কিছু ফলো করি। আর এতে আমার চোখের সামনে কিছু পয়েন্ট ধরা পড়ে। হ্যাঁ, সেই পয়েন্টগুলো কি? আপনি কি মনে করেন? পয়েন্টগুলোর মধ্যে একজন মহিলা বলতেছে ওখানে এই লাশের পাশেই একটা মানি ব্যাগ, এক জোড়া জুতা পাওয়া গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার শ্বশুর তো কখনো মানি ব্যাগ ব্যবহার করেনি, আর যে জুতার বিবরণ দিয়েছে এই জুতা আমার শ্বশুরও ব্যবহার করেনি। আচ্ছা আচ্ছা, তাহলে এই জুতা গেল কোথায়? এই মানি ব্যাগ গেল কোথায়? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনি কি বাই দিস টাইম যারা লাশ সংগ্রহ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের কাছে কি জিজ্ঞেস করছিলেন যে আলামত হিসেবে তারা সেটা পেয়েছে কিনা? আমি কয়েকবার থানায় গিয়েছি, কখনো আমি যে দারোগার কাছে এটা
তদন্ত ভার পড়েছে, জি, জি। তাকে তার সম্মুখীন হতে পারিনি, তাকে পান নাই? পাইনি। এমনকি আমি তাকে ফোনও করেছি নাম্বার নিয়ে। সে বলেছে যে তদন্ত ওখান থেকে রিপোর্ট না আসা পর্যন্ত তারা কিছুই বলতে পারবে না। আচ্ছা আচ্ছা। কিন্তু লাশ নেওয়ার সময় তারা আশ্বস্ত করেছে যে এটা আপনাদের, যেহেতু আপনারা নিম্ন মধ্যবিত্ত পরিবার, রাইট, আপনাদের কোনো চিন্তা করতে হবে না, এটা সঠিক সম্পূর্ণ দায়ভার। হ্যাঁ, সে নিজে বলছে আমার ওয়াইফ এবং আমার শালিকার কাছে, কারণ তখন তাদের কাছে কোনো পুরুষ মানুষ ছিল না। তাদের কাছে বলেছে, তাদেরকে আশ্বস্ত করেছে যে আপনি পোস্টমর্টেম করেন, আপনাদের জন্য ভালো হবে, আমরা এটার শেষ দেখব, এটা কোনো সাধারণ মৃত্যু না। তারাও স্বীকার করেছে তাদের নিজ মুখে। আমরা তার ওই প্রেক্ষিতে তাদেরকে লাশ দেয় নেই, এমনকি পোস্টমর্টেম করার জন্য পাঠিয়ে দিয়েছে। তাহলে আমার প্রশ্ন, এই জিনিসগুলো গেল কোথায়? মানিব্যাগ, পঞ্চ, এগুলো গেল কোথায়? আর আমার নিজের সজ্ঞানে আপনারাও পূর্বের ভিডিওগুলো দেখে থাকবেন, লাশটা যখন বের করেছে লাশের কোনো বোতাম লাগানো ছিল না, মানে শার্টের বোতাম কোনো লাগানো ছিল না। যদি কেউ তাকে হস্তাহস্তি করে মারার চেষ্টা করে, তাহলে শার্টের বোতামগুলো খুলে যাবে, ছিঁড়া থাকবে, শার্ট ছিঁড়া থাকবে, তার শরীরে আঘাত থাকবে, কিন্তু কোনো পরিমাণ আঘাত ছিল না, তার শরীরে কোনো আঘাত ছিল না। এর মধ্যে আরেকটা কথা অবগত থাকবেন যে আমার শ্বশুরের যখন ওখান থেকে উঠায়, আর এসব কিছু দেখার পরে আমার শ্বশুরের কোমরে একটা কালচে দাগ ছিল। এটা কি তার আগেও ছিল না? দাগটি পূর্বে ছিল না। আচ্ছা আচ্ছা। আর একটা কথা হচ্ছে, সে যদি থেরাপি দিয়ে, আমার থেরাপি যে পরিচালক আছেন তিনি বলছে 7:30টার দিকে সে বের হয়ে আসছে থেরাপি দিয়ে। একজন মানুষ, একটা ভদ্র ছোট এবং গরিব ফ্যামিলি হোক বা যেখানে, তাদের একটা আত্মমর্যাদা আছে। কেউ খালি গায়ে বা শাড়ির বোতাম না লাগিয়ে, ইয়ং না যে সে শাড়ির বোতাম না লাগিয়ে রাস্তায় ঘুরবে, সে অবশ্যই শাড়ির বোতাম লাগিয়ে রাস্তায় বের হয়। তাহলে তার শাড়ির বোতাম খোলা থাকলো কি জন্য? এটাই তো আপনি কি বলতে চান এখন? আমার একটাই দাবি, আমি যে সব দেখেছি এবং যা আলামত পেয়েছি, সবাই জানে যে এটা সাধারণ মৃত্যু হতে পারে না। আপনার কাছেও তাই মনে হচ্ছে? আমার কাছেও তাই মনে হচ্ছে। আর যে কালভার্টের নিচে ছিল লাশ, ওখানে একটা অসুস্থ ব্যক্তি ওখানে যেতে পারে না, অনেক চাপা, অনেকই। তাই আমাদের আকুল আবেদন প্রশাসনের কাছেও এবং সবার কাছে, আপনারা রাজনীতিবিদ আছেন, আপনারা সমাজসেবী আছেন, সবাই আছেন এখানে উপস্থিত, সবার কাছে আমার আকুল আবেদন, এর একটা বিচার যেন তা আমাদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যেন মূল ঘটনাটা বেরিয়ে আসে, তার সন্তানেরা যেন একটা আত্মতৃপ্তি লাভ করে যে আমার বাবা এইভাবে মারা গেছে, এটা জানতে পারে। এটা আমাদের কাছে আমার আবেদন। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার কথা বলছি ইসলামপুর উপজেলার সম্মানিত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ বিপুল মিয়ার সাথে। ঘটনাটি তার এলাকায় ঘটেছে, সো আমরা তার কাছ থেকেও কিছু কথা শুনি। তো বিপুল মিয়া, আপনি এই বিষয় নিয়ে কি বলবেন? আপনাকে অনেক ধন্যবাদ এই কারণেই যে আপনি সমাজের বেদনাদায়ক, কষ্টদায়ক, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আপনি তুলে ধরেন। আমি আপনার মাধ্যমে এই সমাজুদ্দিন ভাইয়ের পরিবারের প্রতি আমি দৃষ্টি জ্ঞাপন করছি যে আপনারা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জানতে পারবেন তার মৃত্যুটা স্বাভাবিক না অস্বাভাবিক। আমি চাই তার মৃত্যুর সত্য উন্মোচিত হোক এবং আমি ইসলামপুর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের প্রতি সুদৃষ্টি কামনা করছি। আমি চাচ্ছি আপনি, এবং আমি জানি আপনি একজন দক্ষ কর্মকর্তা, আপনি এই মৃত্যুর সত্যটা প্রকাশ করবেন, তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল। এবং আমি সমাজুদ্দিন ভাইয়ের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা ইসলামপুরবাসী এই মৃত্যুটা নিয়ে আমরা আশাবাদী যে এই মৃত্যুর যেন অমীমাংসিত না থাকে, এই মৃত্যুর একটা মীমাংসিত ফয়সালা হোক, এটা আমরা আশা করি। দর্শক, আমরাও চাই এই সমস্ত অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সঠিক তদন্ত হোক, আসল সত্যটা বেরিয়ে আসুক, আমাদের আগামী দিনের ইসলামপুর হোক শান্তিপূর্ণ ইসলামপুর, সাধারণ মানুষের কল্যাণকামী ইসলামপুর এবং একটি সমৃদ্ধ ইসলামপুর।
সবাইকে ধন্যবাদ।